অনেক দিন ধরেই ভাবছিলাম গাছটাকে এখান থেকে তুলে অন্যখানে লাগিয়ে দেব। কারণ গাছটা উঠানের মধ্যেই উঠেছিল নিজে থেকেই, কিন্তু গাছটা কিন্তু একদমই বড় হচ্ছিল না। কোনো রকমে এই যে কটা মাসে এতটুকু বড় হয়েছে, তো কবে থেকে ভাবছিলাম গাছটাকে এখান থেকে উঠিয়ে অন্যখানে লাগিয়ে দেব। কিন্তু ভাবতে ভাবতেই শেষ সময়, আর কিন্তু করে ওঠা হয়ে ওঠেনি। কিন্তু আজকে ভাবলাম না, আজকে যতই কাজকর্ম থাকুক সেই কাজের ফাঁকে এই কাজটাকেও করে নেব। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি রূপা, ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তো গাছটাকে এই যে আমাদের ঘরের সামনের সাইডটাতে লাগিয়ে দিলাম। তো লাগানোর আগে কিন্তু আমি যে একটা জৈব সার বানিয়ে রেখেছিলাম সবজির বাকল দিয়ে, তারপর গোবর সার মিশিয়ে যে একটা সার তৈরি করেছিলাম বালতিতে, সেটা থেকে কিছুটা সার নিয়ে আসলাম আর একটু গর্ত করে সারটা দিয়ে তারপর একটু মাটি চাপা দিয়ে তারপর গাছটা লাগিয়ে দিলাম। তো দেখি গাছটা হয় কি না। তবে অবশ্যই গাছটা যখন লাগিয়েছিলাম আর এই বয়স ওভারটা যখন দিচ্ছিলাম 2 দিন পর যেহেতু দিয়েছি, কিন্তু যেহেতু এই 2টা দিন ধরে অনেক গরম, আর এই গরমে গাছটা না কিন্তু একদমই মরে গেছে এমনটা লাগছিল। পাতাগুলো না একটাও নেই, গাছটা মনে হয় কি মরে যাবে। তো হাজব্যান্ডও বলছিল গাছটাকে এখান থেকে কেন তুললে, ছেলেও বলছিল কেন তুললে, এখন তো গাছটা মরে গেছে। তো যাই হোক দেখি কি হয়। আমি ভাবলাম গাছটাকে লাগানোর পর গাছটা সুন্দর হয়ে উঠবে, নিচে সারও দিয়ে দিলাম, কিন্তু গাছটা দেখো গরমে একদমই টিকতে পারিনি। তো যাই হোক দেখি 2-1 দিন বাদে কি হয়। এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে কিন্তু কোনো কিছু নেই, সমস্ত কটা জিনিস বের করে নিয়েছি। তারপর ফিল্টার পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, সমস্ত কিছু পরিষ্কার করেছি, কোনো কিছুই বাদ পড়েনি। ফিল্টার থেকে শুরু করে ফ্রিজ অবধি সমস্ত কটা জিনিস একটু পরিষ্কার করলাম। কিন্তু সবগুলো কাজ না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ কি, ক্যামেরা নিয়ে কিন্তু কাজ করাটা কতটা মুশকিল, যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা অবশ্যই বুঝতে পারবো, আর যারা প্ল্যাটফর্মে কাজ করে না তারা তো বুঝতে পারবে না, কারণ তাদের তো এই অভিজ্ঞতাটা একদমই নেই। আর সেই জন্য যেহেতু আজকে আমার কাজের প্রচণ্ড প্রেশার, সেই জন্য ভাবলাম না আজকে আর ক্যামেরাটা নিয়ে বেশি কাজ করব না, জাস্ট শুধুমাত্র যে কাজগুলো করেছিলাম সেইটুকুই তুলে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘর পরিষ্কার করেছি। এদিকে ঘরের পর্দা, বেডশিট, বিছানার যত কিছু ছিল, মশারি, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। যেহেতু কালকে রাধাষ্টমী, সেই জন্য আজকে সংযম করার প্ল্যান, সেই জন্যই কিন্তু সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে দেখো এই যে কিছুটা সবজিপাতি আনিয়েছি আর কিছু টুকিটাকি খরচাপাতি আনিয়েছি। তো সেটা সকাল টাইমে নিয়ে এসেছিলো, আর তারপরে বিকেলেও কিছুটা এনেছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দিনের কাজকর্ম আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বললামই যে অনেক কাজ ছিল, সেগুলো আর ক্যামেরা নিয়ে করতে পারলাম না। তো যাই হোক পরের দিন চলে আসলাম এই যে একদম ভোরবেলা, এখন বাজে 4টা 25। তো ঘুম থেকে উঠেছিলাম 4টায়, উঠে কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে তারপরে স্নান সেরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এসে ঠাকুর ঘরের সমস্ত কিছু জোগাড়যন্ত্র করলাম, এই যে মঙ্গল আরতি করতে হবে সেই জন্য, আর সেটা তো ব্রহ্ম মুহূর্তে করতে হয়। সেই জন্যই কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে ওঠা, এত ভোর ভোর ঘুম থেকে ওঠা। তো যেহেতু উঠেছি, উঠেই দেখি কি বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই স্নানটা সেরে নিয়ে আসলাম ঠাকুর ঘরে। এসে কিন্তু আমি নিজের মতো করে একটু মঙ্গল আরতি করে নিয়েছি। তবে সবটাই নিজের মতো করে করে নিয়েছি, জানি না ভুল ত্রুটি তো হতেই পারে, মানুষ মাত্রেই তো ভুল ত্রুটি। তো যাই হোক এই যে এই বছর নিয়ে আমার কিন্তু 2 বছর কমপ্লিট হলো যে রাধাষ্টমীটা আমি পালন করছি। কারণ কৃষ্ণের জন্মাষ্টমীটা তো পালন করতে পারি না, যেহেতু আমি গোপাল নেই ঘরে, বিগ্রহ নেই, সেই জন্য আমি জন্মাষ্টমীটা পালন করতে পারি না। তো তাই জন্য আমি রাধাষ্টমীটাই পালন করি, আর সেটার মধ্যে মনে করি যে আমি দুইজনেরই একসাথেই কিন্তু জন্মাষ্টমীটা পালন করিনি। তো যাই হোক আগেও করার ইচ্ছা আছে, সামনের বার দেখি যদি বেঁচে থাকি অবশ্যই করব। আর এদিকে দেখো এই যে সকালবেলা বাল্যভোগ দিতে হবে, সেই জন্য রেডি করছি। খই নিয়ে এসেছিলো বাজার থেকে, সেগুলোর মধ্যেই দেখি কিছু কিছু ধান ছিল, তো সেগুলোকে বেছে নিচ্ছি। তারপর আবার চিড়াও এনেছি, চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে। তো আবার কলা এনেছিলাম, কলাগুলো না একদম ভালো না, তখন কলাগুলো কিন্তু আর দেওয়া হলো না। কি বলবো, কলাগুলো না একদম বাজে ছিল, সেই জন্য একটা কলাও আমি আর বাল্যভোগে দিতে পারিনি।
এদিকে বাল্যভোগ দেওয়ার আগে সবাইকে কিন্তু স্নান টান করিয়ে সুন্দর করে তুলসী চন্দন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন বাল্যভোগটা দিয়ে দেব। তারপরে তো আবার যে 5 রকমের ভাজি করে আর একটু সবজি করে অন্ন করে দেওয়ার ইচ্ছা আছে। তো কি হয়েছে আজকে না একটু সমস্যা হয়ে গেছিলো আমার। ভেবেছিলাম আগের দিন রাত্রে যে আমি সকালবেলায় কিন্তু রান্নাটা বসিয়ে দেব, কিন্তু আমি যেই দিনই আগে ভাবি যে এই কাজটা আমি পরের দিন করব, একদমই হয় না, একদম পুরো উল্টো হয়ে যায়। তো যাই হোক, পরে বলবো কি হয়েছিল। এদিকে দেখো আমি একটা পিতলের থালার মধ্যে অষ্টশতদল পদ্ম এঁকে নিয়েছি, কারণ রাধা মাধবকে আমি এই থালাটার মধ্যেই অভিষেক করাবো। আর এই থালাটার মধ্যে অষ্টশতদল এঁকে আমি কিন্তু রোদে রেখে দিয়েছিলাম কিছুটা সময়, যাতে করে শুকিয়ে যায়। আর এই যে চন্দনটা দেখতে পাচ্ছ, এই চন্দনটা কিন্তু আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। খুবই সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর সেন্ট এই চন্দনটার মধ্যে। যখনই এটা গুলাবে এত সুন্দর সেন্ট করে, কি বলবো তোমাদের। আর এই চন্দনটা কিন্তু খুবই মানে অ্যাভেলেবেল। এই যে বৃন্দাবনে যেখানেই যত মন্দিরে গিয়েছি, সবখানের মন্দিরেই দেখতে পেয়েছি, সব দোকানগুলোতেই এই চন্দনগুলো কিন্তু তারা বিক্রি করছিল। তো ওখান থেকে কংসের কারাগারের সামনে থেকেই আমি এই চন্দনটা নিয়েছিলাম। তো এই চন্দনটা কিন্তু এখন অবধি আমার কাছে আছে, 2022-এ আমি এনেছিলাম। তো যাই হোক, সেই চন্দনটাই কিন্তু আমি আজকে ইউজ করলাম আজকের রাধাষ্টমীর দিনে। আর এদিকে দেখো আমি অভিষেক করাচ্ছি, আর আমার একজন মাসিমণি এসেছিলো সকালবেলা, মাসিমণিও কিন্তু আমার পরে অভিষেক করাবে। আর আজকের যত রান্নাবান্না আছে সমস্ত রান্নাবান্নাই কিন্তু মাসিমণিই করেছে, মাসিমণি সমস্ত কিছু করেছে। আর আমি শুধু এদিকে ঠাকুরঘরের সমস্ত কাজবাজ আমি করে নিয়েছি। আর এত এত গরম দিয়েছে আজকে, কি বলবো, এত ক্লান্ত হয়ে গেছিলাম। প্রথমে তো আমি সকালবেলা স্নান করে শাড়ি পরেছিলাম, কিন্তু এমন অবস্থা খারাপ হয়ে গেছে আমি বাধ্য হয়ে শাড়িটা খুলতে বাধ্য হয়েছি, তারপর নাইটি কিন্তু পরে নিয়েছি। এত অসহ্য গরমের মধ্যে একদমই পারছিলাম না, সেই জন্যে শাড়িটা চেঞ্জ করে আমি নাইটিটাই পরে নিয়েছিলাম। তো আমার কিন্তু ইচ্ছে ছিল শাড়িটা পরেই পূজাটা করার, কিন্তু একদমই করতে পারছিলাম না, অসুস্থ হয়ে গেছিলাম। তো সেই জন্য তো আর আমি আজকে রাধা অষ্টমী করেছি, সেটা কিন্তু আমি অর্ধ দিবস পালন করেছি। আর অনেকে যারা পূর্ণ দিবস পালন করে তারা তো আজকে পালনাটা করবে না, আর যারা অর্ধ দিবস পালন করে তারা তো 12টার পর রাধারানীর সামনে যায়, অন্ন দ্বারা অন্ন চাল দেবে রাধারানীকে, সেই প্রসাদটা গ্রহণ করলেই নাকি আর পরের দিন পালনা করতে হয় না। তো সেই জন্য এই যে 2 বছর ধরে আমি রাধাষ্টমী করছি, তখন কিন্তু আমি অর্ধ দিবসই পালন করি। আমি পূর্ণ দিবস যেহেতু পারবো না, সেই জন্য পূর্ণ দিবসটা একদমই আমি পারি না। তো যাই হোক, দুপুরে পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে যে সন্ধ্যের সময় আবার মালপোয়া বানাচ্ছি কয়েকটা, কারণ রাধারানীর খুবই প্রিয় একটা রেসিপি মালপোয়া পায়েস, তারপরে দিয়ে মুখির কচুমুখির তরকারি, সেটা তো আমি দুপুরে দিয়েছিলাম, তাই জন্য ভাবলাম না সন্ধ্যের সময় মালপোয়াটা দিয়ে দেবো। তবে আমার ইচ্ছে ছিল দুপুরবেলায় মালপোয়াটা দিয়ে দেওয়ার, কিন্তু মাসি বলছিল যে সন্ধ্যের সময় মালপোয়া আর পায়েস দিয়ে দিতে। তো যাই হোক, খুব সুন্দর করেই কিন্তু আমার রাধাষ্টমীটা পালন করা হয়েছে। আর যারা যারা এই প্রসাদ নিতে এসেছে সবাই কিন্তু বলছিল যে, প্রসাদটা খেয়ে বলছিল যে পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রসাদ খেয়ে আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যের সময় আবার মালপোয়া দিলাম, কিন্তু পায়েসটা আর দেওয়া হলো না। তো পায়েস ছাড়াই মালপোয়াটা দিয়ে দিয়েছি। আর এদিকে আবার সন্ধ্যের সময় একটু আরতি করে নিয়েছিলাম। তারপর আর কোনো কিছুই ভিডিও শ্যুট করা হয়নি এদিন। এই যে সারাদিনের ক্লান্ততা নিয়ে যে ঘুমাতে গেলাম, আর বলতেই পারি না কখন যে সকাল হলো সেটাই বলতে পারলাম না। অনেক বেলা হয়ে গেছিলো, ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি বাড়িঘরের কী অবস্থা। এই যে বাসনে কুসনে অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে। তার মধ্যে আবার যে মাসিমণিটা আমার সাথে পুজো করেছিল, রান্নাবান্না করেছিল, মাসিমণিকে বলেছিলাম আজকে আমাদের ঘরে খেতে। তো সেই জন্য এই যে মাসিমণি যেহেতু সকালে ভাত খায় না, তাই জন্য একটার ভিতরেই ভাতটা খেয়ে নেয়। আর আমার এত দেরি করে ঘুম থেকে উঠে কী কাজ দিয়ে শুরু করব, কোথা থেকে কাজ শুরু করব, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর উঠে কিন্তু টুকিটাকি বাসন কুসন সমস্তটা ধুয়ে দিয়েছি। তারপর ছেলেকে টিফিন দিয়ে স্কুলে পাঠালাম, হাজব্যান্ডকে দিয়ে দিলাম টিফিন, সমস্ত কিছু করে নিজেও কিন্তু একটু পায়েস মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর সোজা গেলাম দোকানে, গিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম, ঘরে তো পেঁয়াজ ছিল না। তারপরে এই যে চটপট করে রান্নাটা বসালাম। এদিকে সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছি। মাছের ঝোল
করেছি, ডাল করেছিলাম তেঁতুল দিয়ে, যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য তেঁতুল দিয়ে ডাল করেছি, মাছের ঝোল করেছিলাম, বেগুন ভাজা, সেই সাথে করেছিলাম মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে। সমস্ত রান্নাবান্না করেও কিন্তু আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমি যতই পরিশ্রম যতই ক্লান্ত থাকুক না কেন শরীর, আমার এই রান্নাঘরটাকে কিন্তু গুছিয়ে আমাকে রাখতেই হয়। সেই জন্য কিন্তু রান্নাঘরটাকে রান্নাবান্না করার পর গুছিয়ে নিয়েছি। আর এদিকে বাইরে প্রচণ্ড গরম, কি বলবো, আজকের মতো গরম মনে হয় না দিয়েছে, মনে হয় আজকের এই এক সপ্তাহের ভিতরে। তো তারপরে এই যে জল এসেছে, আজকে জলটা অনেকটাই দেরি করে এসেছে, তারপরে জল তোলা হচ্ছে। আর এদিকে কিছুটা কাপড়ও ধুয়ে দেওয়ার বাকি আছে, সেগুলোকে ধুয়ে দিতে হবে। তারপর স্টুডেন্ট আসবে, ওকে পড়াতে হবে, স্নান করে পুজোতে দিতে হবে। আর এদিকে রান্নাবান্নাটা আমি আগে করে নিয়েছি, যেহেতু মাসিমণি যে কখন চলে আসে তার কোনো ঠিক নেই, সেই জন্য রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি। এখন কিন্তু একটা চিন্তামুক্ত আমি, এখন যে গিয়ে কাপড়গুলা থেকে ধুয়ে নেব, তারপর কিন্তু স্নান করে পুজোটা দিয়ে দেব। রোদের নমুনা দেখে অবশ্যই বুঝতে পারছো যে রোদের কতখানি তাপ হবে, কত গরম দিয়েছে আজকে। তো এই কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া মাত্রই কিন্তু শুকিয়ে গেছে, জাস্ট 10 মিনিট, 10 মিনিটের ভিতরেই কিন্তু আমার সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছিলো। তাহলে আজকে এই পর্যন্তই রইলো, আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।